সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলার আবেদন। এরপর জানাবো কারাবন্দীদের সাথে সাক্ষাতের বাধা কাটল স্বজনদের। আরও জানাবো শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। এরপরেই জানাবো অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে যুক্তরাজ্য, জানালেন সুরাহ কুক। আরও জানিয়ে দেব বৈধ পথে রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ায় প্রবাসীদের ভিড়। আর সর্বশেষ জানিয়ে দেব সাবেক আইজিবি ও ডিবি প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শেখ হাসিনার বিরুদ্ধে আর এক মামলার আবেদন। এবার অপহরণ ও গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার 14 আগস্ট পল্টন থানায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করা হয়েছে। এই বিষয়ে শুনানি হলেও এখনো আদেশ হয়নি বলে জানিয়েছে মামলার বাদী সোহেল রানা। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিবি শহীদুল হক, সাবেক আইজিবি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে এস.এম. আমির হামজা নামে এক ব্যবসায়ী আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর সেই জবানবন্দি রেকর্ড করেন। এরপর শুনানি শেষে মোহাম্মদপুর থানাকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা ছিল। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিবি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় আওয়ামী লীগের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে। এদিকে কারাবন্দীদের সাথে সাক্ষাতের বাধা কাটল স্বজনদের। জেল বিধি মেনে কারাগারে বন্দীদের সাথে দেখা করতে পারবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও আইনজীবীরা, এই আদেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে 21শে জুলাই কারাবন্দীদের সুরক্ষায় প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারায় বলা হয় বন্দীদের সাথে দর্শনার্থীদের সাক্ষাৎকারের সাময়িক স্থগিত করা হবে। এই ধারাটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে কয়েকজন আইনজীবী। পরে প্রজ্ঞাপনে এই ধারাটি স্থগিত করে এবং এ ধরনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। বুধবার 14 আগস্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বন্দীদের সাথে সাক্ষাতের বাধা কাটল স্বজনদের। এদিকে শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। কারখানায় উৎপাদনের গতি বাড়াতে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও এরিয়া কমান্ডার সাভার মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। তিনি বলেন, নিরাপত্তা জোরদার করে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় উৎপাদনের গতি না আনা গেলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এফবিসিআই এর গুলশান কার্যালয়ে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় এফবিসিআই। সভায় জেনারেল মোহাম্মদ মঈন খান বলেন, ব্যবসা বাণিজ্য ও শিল্পের নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য। তাই কোনো ব্যবসায়ী কিংবা শিল্প প্রতিষ্ঠান চাঁদাবাজি সহ হামলার হুমকি পেলে তা সেনাবাহিনীকে জানাতে বলেন তিনি। এছাড়া বন্দরে কন্টেইনার জট কমানো এবং অন্যান্য অনিয়ম দূর করতেও সেনাবাহিনী কাজ করছে বলেও জানান। এ সময় এফবিসিআই এর সভাপতি মাহবুবুল আলম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। এই লক্ষ্যেই সেনাবাহিনী যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তাতে আমরা আশান্বিত। এফবিসিআই সভাপতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে বলেও জিওসিকে নিশ্চয়তা দেন তিনি। এ সময় শিল্প পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া জানান, শিল্পের সুরক্ষায় এরই মধ্যে অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন। শিগগিরই বাকি সদস্য কাজে যোগদান করবেন। ব্যবসায়ীদের সঙ্গে এই সভায় অংশগ্রহণ করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এফবিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। সভায় উপস্থিত ছিলেন মীর নাসির হোসেন, মোহাম্মদ জসিমউদ্দিন, এফবিসিআই এর সিনিয়র সভাপতি আমিন হেলালি, সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাবেক সিনিয়র সভাপতি মোস্তফা আজাদ, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমই, বিকেএমই, বিটিএমই, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতা, ঢাকা শিল্প পুলিশের ডিআইজি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
এদিকে অন্তর্বর্তীন সরকারের সাথে কাজ করবে যুক্তরাজ্য, জানালেন সারা কুক। শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বুধবার 14 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, অনেক জীবনের বিনিময়ে এসেছে এই অর্জন। এ সময় আন্দোলনের সাথে থাকা ছাত্রদের সাহসিকতার প্রশংসা করেন কুক। জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলেও অভিমত দিয়েছিল যুক্তরাজ্য। তবে সে সময়ে দেশটি জানায়, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে। এদিকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ায় প্রবাসীদের ভিড়। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য মালয়েশিয়ার এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড় দেখা গেছে। শেখ হাসিনা সরকার পতনের পর দেশে রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোর একাধিক সূত্রে জানা গেছে, 6 থেকে 12 আগস্ট পর্যন্ত মালয়েশিয়া থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় 125 থেকে 130 মিলিয়ন মার্কিন ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 15,700 মিলিয়ন টাকা দেশে পাঠিয়েছে প্রবাসীরা। এদিকে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়। পতনের আগেও একদিন পর পর্যন্ত অর্থাৎ 1 থেকে 6 আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছিল 95.65 মিলিয়ন ডলার। আর পতনের পর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে 387.12 মিলিয়ন ডলার। সব মিলিয়ে চলতি আগস্টের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে 482.77 মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খাত সংশ্লিষ্টরা জানান গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে। তার ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম সপ্তাহেও ছিল। তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ভবিষ্যতে আরো বাড়বে বলেও আশা করছে তারা। এছাড়া টাকা পাচার রোধে হুন্ডিতে অর্থ না পাঠানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা। তাদের মতে, শেখ হাসিনার পতনের পর বর্তমানে দেশে হুন্ডি একেবারে বন্ধ রয়েছে। টাকা পাচার, আন্ডার বা ওভার ইনভয়েসিং এর মতো কারসাজিমূলক বিষয়গুলো বন্ধ থাকায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। তারা বলেছে, অন্তর্বর্তীন সরকার যতদিন থাকবে ততদিন হুন্ডি কম থাকবে, যেমনটি হয়েছিল কোভিডের সময়। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায়, জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় 1.91 বিলিয়ন ডলার, যদিও তার আগের মাস জুনে এসেছিল 2.5 বিলিয়ন ডলার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখেন প্রবাসীরা, যা পরিচিতি পায় রেমিটেন্স শাটডাউন হিসেবে। তবে শেখ হাসিনা সরকার পতনের পর দেশ গঠনে হাত বাড়িয়েছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, প্রায় 11 বছর পর ব্যাংকে আসছি টাকা পাঠাতে, আর কোনোদিন বিকাশ বা হুন্ডিতে নয়, এখন থেকে ব্যাংকের মাধ্যমেই টাকা পাঠাবো। ব্যাংকে টাকা পাঠালে দেশের উন্নতি হবে। আইনের সুশাসন, প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো ও প্রবাসে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা। প্রবাসীরা বলেন, এয়ারপোর্টে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয়, সেই ভোগান্তিগুলোর যেন অবিলম্বেই সমাধান হয়। দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে রেমিটেন্স পাঠিয়ে তা ফিরিয়ে আনবেন বলেও দৃঢ়তার সাথে বলেছে প্রবাসীরা। এদিকে সাবেক আইজিবি ও ডিবি প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির। সদ্য সাবেক আইজিবি মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক গোয়েন্দা ডিবি প্রধান হারুনা রশিদ সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। বুধবার 14 আগস্ট এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানিয়েছেন, বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদনটি করেছেন। সালাউদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন। 2022 ও 2024 সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, অস্ত্র উদ্ধারের নাটক সহ হয়রানির অভিযোগে পল্টন থানায় 2টি মামলার আবেদন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপির কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধার সহ ভাঙচুর, লুটপাটের অভিযোগে সাবেক আইজিবি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিবি প্রধান হারুনা রশিদ সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সালাউদ্দিন খান বলেন, আমি সহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক 2টি মামলার আবেদন করেছি পল্টন থানায়। থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।